আজ আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাই কাজিনরা আমাকে সাজিয়ে গুছিয়ে রেখে গেছে। আর আমিও সেইভাবেই বসে আছি। শুনেছি পাত্র নাকি বাবার বন্ধুর ছেলে। কোনো এক কালে আমার বাবা আর ছেলের বাবা অনেক ভালো বন্ধু ছিল। গ্রামে একই সাথে পড়াশোনা করেছে, কিন্তু ওরা গ্রামের ধনী ফ্যামিলি হওয়ায় শহরে গিয়ে টপ বিজনেসম্যানের মধ্যে নিজের নাম লিখিয়েছেন। আর বাবা গ্রামের টপ কৃষকদের মধ্যে একজন হয়ে পরিচিত হন। কোনো এক কালে ওনাদের খুব শখ ছিল যে ওরা একে অপরের বেয়াই হবে, যার কারণে আজ আমাকে এভাবে বসিয়ে রেখেছে। এরই মধ্যে নিতু অর্থাৎ আমার কাজিন দৌড়ে এসে আমার ঘরে ঢুকলো। আমার পাশে খাটের উপর বসে হাঁপাতে হাঁপাতে উত্তেজিত গলায় বলল, আপু, পাত্রপক্ষ চলে এসেছে। এইমাত্র তাদের রাস্তায় দেখে এলাম। জানো আপু, বড় বড় গাড়ি নিয়ে এসেছে। আর ছেলে, তাকে দেখে তো পুরো বেহুশ হওয়ার অবস্থা আমার। কি হ্যান্ডসাম গো! গ্রামের সবাই তো সেখানেই পাড়ি জমিয়েছে। বাবার চাচু তাদের আনতে গেছে। সবাই তোমার বরপক্ষকে দেখতেই পাগল। এত ধনী কেউ আমাদের গ্রামে এসেছে, তাও আবার আমাদের বাড়িতে। এটা কি ভাবা যায়? আই এম সো এক্সাইটেড আপু। আমি এতক্ষণ হা করে নিতুর কথাই শুনছিলাম। এমনি পাগল হলো নাকি? এমন করছে কেন? আর ওরা যদি এত ধনী আর হ্যান্ডসামই হয়, তবে ওরা আমাকে ওনাদের বাড়ির বউ করবে কেন? নিতুর কথা শুনে তো আমার মনে নিশ্চয় আমাদের বাড়ির সবার মান সম্মান হারাতে হবে তাদের সামনে। তখনই বাইরের লোকজনের কোলাহল শোনা গেল। আপু, ওরা বুঝি চলে এসেছে। আমি গেলাম ওদের দেখতে। তুমি এখানেই বসে থেকো। বলেই নিতু এক দৌড়ে বাইরে চলে গেল। বাইরের কোলাহল শুনে মনে হচ্ছে তারা বাড়ির ভিতর ঢুকতে পেরেছে। আর এত চেঁচামেচি শুনে মনে হচ্ছে পুরো গ্রাম ভেঙে এসেছে। হয়তো কোনো এক এলিয়েন এসেছে, তাকে দেখতেই হবে, না দেখলেই চলে না এদের। উফ, এরা পারেও বটে সত্যি। শব্দ শুনে মনে হলো ওদের সবাইকে আমার পাশের ঘরটাতে বসানো হয়েছে। আসলে টিনের বাড়ি তো, তাই এ ঘর ও ও ঘর পার্থক্য শুধুমাত্র একটা টিনের বেড়া। ওরা নিজেদের মধ্যেই কথা বলছে। ওরা কথা বলুক, এর মধ্যে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি নুরাইমা ইসলাম, সবাই নূর বলেই ডাকি। আমি ছোট মফসল গ্রামের মেয়ে, খুবই সাধারণ মেয়ে। আমার উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি আর আমার ওয়েট 55 কেজি। এটাই ভাবছেন তো আমি আমার ওজন কেন বললাম? বললাম কারণ আমি অন্য মেয়েদের মতো না, আমি একটু মোটা। আমি মোটা বলে স্কুল লাইফে অনেক কথাই শুনতে হয়েছিল আমায়। সবার হাসির পাত্র ছিলাম আমি। তাদের খোঁটা শুনে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি তাদের দেখিয়ে দেব আমি কোনো কিছুতেই তাদের থেকে কম নই। তাই মন দিয়ে পড়াশোনা করেছি। স্টাডি শেষ করার পর অনেক কষ্টে আমি একটা জব পাই ঢাকার এক বড় কোম্পানিতে। কোম্পানিটা অনেক ভালো, যার কারণে চাকরিটা হাতছাড়া হতে দিতে পারিনি। বাবা খুব স্বাধীন মনের মানুষ, তাই বাবাকে একটু জেদ দেখাতে উনি আমাকে গ্রাম ছেড়ে শহরে যাওয়ার পারমিশন দেন। ঢাকায় এখন ফুপুর বাড়িতে থেকে আমি জবটা করছি। প্রায় 1 বছর ধরে জবটা করছি আমি। এই বছর আমাদের কোম্পানি বিজনেস অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে। খুব ভালোই ছিলাম। তার মাঝেই বাবা আমাকে ফোন করে বাড়িতে আসতে বলে। এসে এখানে ফেসে গেছি। সাজিয়ে গুছিয়ে বসিয়ে রেখে দিয়েছে। কিছুক্ষণ পর আমার চাচি আর পাশের বাড়ির এক বড় আম্মু এসে আমাকে ওনাদের সামনে নিয়ে গেল। আমাকে একটা চেয়ারে বসতে দেওয়া হলো। আমি মাথা নিচু করে ওনাদের সামনে বসে আছি। আমাদের ঘিরে অনেকেই দাঁড়িয়ে আছে। ওনারা আমাকে একের পর এক প্রশ্ন করছে, আর ওনাদের প্রশ্নে আমার হার্টবিট বাড়ছে। এমন সময় ছেলের বাবা বলে উঠল, আমার ছেলে নিজের তাগিদে 4 বছর কঠোর পরিশ্রম করে খান ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আর এমডি হয়ে নিজের বিজনেস সামলাচ্ছে। এমন দায়িত্ববান ছেলে তোরা খুব কমই পাবি রে রায়হান। আমার বাবাকে কথাটা বলল, আর আমি ওনার মুখে খান ইন্ডাস্ট্রির নাম শুনে চমকে যাই। খান ইন্ডাস্ট্রির এমডি মানে? আমি বিস্ময়ে ভরা চোখে পাত্রের দিকে তাকালাম। ছেলেকে দেখেই আমার চোখ রসগোল্লা বনে গেল। প্রায় 6 ফুট লম্বা, ফিট বডি,
গায়ের রং ফর্সা আর মুখে চাপদারি আর এক রাশ বিরক্তি ভাব নিয়ে আমার সামনে বসে থাকা ছেলেটাকে দেখে আমার মুখ থেকে অস্পষ্ট কণ্ঠে বেরিয়ে এলো, এক্সকিউজ স্যার। আমার মুখে স্যার ডাক শুনে সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। আমি সবার দিকে ফ্যালফ্যাল চোখে তাকালাম। নূর, মা তুমি সোমকে চেনো? অবাক হয়ে প্রশ্ন করলেন স্যারের মা আয়না খান। আমি ওনার দিকে তাকিয়ে মাথা উপর নিচ করে সায় দিলাম। সোম, তুই চিনিস নূরকে? স্যারের বাবা মিরাজ খান স্যারকে উদ্দেশ্য করে বললেন, না চেনার কি আছে? আমার অফিসের স্টাফকে আমি তো চিনবই, এতে অবাক হওয়ার কি আছে? এক রাশ বিরক্তি নিয়ে স্যার বললেন, তোর অফিসের স্টাফ মানে নূর তোর কোম্পানিতে জব করে, আর এই কথাটা তুই আমাদের এতক্ষণ বললি না কেন? অবাক হয়ে মিরাজ খান বললেন, বলার প্রয়োজন মনে করিনি, তাই এতক্ষণ বলিনি। হ্যাঁ, সেটাই তো দেখছি। দুজন দুইজনকে চিনলেই ভালো, আমাদের আর কি করার। অবাক হয়ে কথাটা বলল বাবা। ওরা আবার ওদের কথায় মগ্ন হয়ে গেল। বাবা আর মিরাজ আঙ্কেলের কথা শুনে মনে হচ্ছে তার কত কালে একে অপরের ভালো বন্ধু। কিন্তু আমি আছি আমার জ্বালায়। বিয়েটা যে হবে না এটা আমি নিশ্চিত। বিয়ে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার সব ব্যথা আমার চাকরিটাকে নিয়ে। এত ভালো একটা চাকরি আমার হাত ছেড়ে হতে যাচ্ছে। বাবা আর পাত্র পেল না, সরাসরি আমার বসকে আমার সামনে বসিয়ে দিল। এখন কি হবে? লজ্জায় পুরো মাথা হেট হয়ে যাচ্ছে। যাকে বিয়ে করার জন্য মিস ওয়ার্ল্ডরা লাইন লাগিয়ে আছে, তাদের ছেড়ে উনি আমায় বিয়ে করবেন, এটা একেবারে ইম্পসিবল। ওনার মুখ দেখে বোঝা যাচ্ছে যে উনি এত কিছুতে কতটা বিরক্ত বোধ করছেন। আচ্ছা, এটা কি শুধুই আমি দেখতে পাচ্ছি আর অন্য কারোর চোখে কি ওনার বিরক্তি ভাবটা পারছে না? উফ, উনি যদি বিয়েতে না বলে চলে যান, আমার মান সম্মান প্লাস্টিক। কোন মুখে আমি ওনার সামনে গিয়ে দাঁড়াবো? নিজের সম্মান সুরক্ষার্থে চাকরিটাও আমাকে ছাড়তে হবে। চাকরি ছাড়ার কথা মাথায় আসতেই আমার কান্না চলে আসছে। জোরে জোরে কাঁদতে ইচ্ছা হচ্ছে, কিন্তু ওরা আমার ভাবনায় জল ঢেলে দিয়ে বিয়েতে রাজি হয়ে বিয়ের ডেট পর্যন্ত ফিক্সড করে চলে গেলেন। এটা কি হলো? আমার জন্য বিশ্বাসই হচ্ছে না যে ওরা বিয়েতে রাজি হয়েছে। বিশেষ করে স্যারও তো কিছুই বললেন না। এটা কি হচ্ছে? আমার কেন জানি না মনে হচ্ছে উনি ওনার বাবার চাপে পড়ে বিয়েতে রাজি হয়েছেন। কোনো একটা সুযোগ পেলেই বিয়েটা ক্যান্সেল করতে দেরি করবেন না। অন্যদিকে আমাদের গ্রামের মানুষরা সব সময় সব দিক দিয়ে দু কদম এগিয়ে থাকে। এই বেলাও তাই হলো। পুরো আমি রটে গেল যে আমি শহরে গিয়ে নিজের অফিসের বসকেই ফাঁসিয়ে বিয়ে করছি। না হলে এত বড় ধাঁচের মানুষ আমাকে বিয়ে করতে কেন রাজি হবেন? এই কথা শুনে বাবা আমাকে এক কথাই বলে দিয়েছেন আমি যেন বিয়ের আগে আর অফিসে না যাই। বিয়ের পর ওরা চাইলে জব করবো, নয়তো নয়। আমার আর কি করার? মন খারাপ করে বাড়িতেই পড়ে রইলাম। আজ 3 দিন ধরে বাড়িতে বসে আছি। বসে বসে না আরো বেশি মোটা হয়ে যাই আমি। কিন্তু কি আর করার, বসে বসে এখন হানিবানির গোলমাল দেখা ছাড়া আমার আর কোনো কাজ নেই। আজও বসে হানিবানি দেখছি আর হেসে হেসে গড়িয়ে পড়ছি। ঠিক তখনই আমার ফোন বেজে উঠলো। ফোন হাতে নিয়ে দেখি আননোন নাম্বার। কিছু না ভেবেই ফোনটা রিসিভ করলাম আর বললাম, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? আপনি অফিসে আসছেন না কেন মিস নূর? গলা শুনি আমি লাফিয়ে উঠলাম। এটা তো স্যারের গলা। স্যার আমাকে ফোন করেছে। ভাবতেই অবাক লাগছে। অবাক ভাব প্রকাশ না করে বললাম, স্যার আপনি আমাকে ফোন করেছেন? কেন, কোনো প্রবলেম আপনার? আপনি অফিসে 3 দিন ধরে আসছেন না, ছুটি নিয়েছিলেন? খিটখিটে গলায় বললেন স্যার। না, আসলে স্যার। এটা আপনার মামার বাড়ি, যখন ইচ্ছে হবে আসবেন আর যখন ইচ্ছে হবে না আসবেন না। না মানে কালকের মধ্যে আমি আপনাকে অফিসে দেখতে চাই। গট ইট? স্যার। সাথে সাথে ওপাশ থেকে ফোন কাটার শব্দ পেলাম। আমি অবাক, কারণ আমাকে নিজের থেকে ফোন করেছে। অফিসে কোনো স্টাফ অফিসে না এলে তাকে স্যারের বিয়ে অফিসের কন্ট্রোল নাম্বার দিয়ে ফোন করেই খবর নেই। তাহলে আজ হঠাৎ স্যার আমাকে নিজের থেকে ফোন করলেন কেন?
আর আমি যে 3 দিন অফিসে যাইনি এটাও স্যার খেয়াল করেছেন? আচ্ছা, স্যার কি আমাকে কিছু বলতে চান যার কারণে আমায় উনি এতদিন খুঁজেছেন? কি বলতে চান? বিয়ে ভাঙার কথা? এই কথাটা বললে হয়তো আমি অতটা অবাক হব না। যে যাই হোক না কেন, আমি আমি বের হলাম বাবার উদ্দেশ্যে। বাবাকে এই সুখবরটা দিতে হবে তো। বাবাকে অনেক বুঝিয়ে রাতের গাড়িতেই ঢাকা চলে এলাম। সকাল 4টায় বাস কমলালতি থেকে এসেছি। আমি বাস স্ট্যান্ড থেকে সোজা অফিসের দিকে রওনা হলাম, কারণ এখন ফুপুর বাড়ি যাওয়ার সময় নেই, অফিসে দেরি হয়ে যাবে তাই। আর ভাববেন না যে সারা রাত জার্নি করে এখন কিভাবে অফিস করব। আমার সমস্যা হবে না, কারণ আমি বাসেও আরামে ঘুমিয়েছি। বাস স্ট্যান্ড থেকে অফিসে পৌঁছাতেই 1 ঘন্টা সময় লাগলো। আমি অফিসে এসে আমার কেবিনে ব্যাগ রেখে সোজা ওয়াশরুমে চলে গেলাম। ওখান থেকে ফ্রেশ হয়ে এসে ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে এসে স্যারের সাথে দেখা করতে গেলাম। উনি আমায় অফিসের ছুটি না নিয়ে আসার জন্য কয়েকটা কড়া কথা শুনিয়ে দিলেন, আর আমার মাসিক বেতন থেকে মাইনে কাটা হলো। আমি ভেবেছিলাম স্যার হয়তো আমাকে বিয়ে নিয়ে কিছু কথা বলবেন, কিন্তু কিছুতেই কিছু না, উল্টো আমাকে 2-1টা কথা শুনিয়ে দিলেন। ধুর! আমি মুখ ফুলিয়ে ওখান থেকে এসে নিজের কাছে মন দিলাম। সারা দিন কাজেই বিজি ছিলাম। 3 দিনের চাপ একদিনে পড়ে গেল, এসব নিয়ে ভাবার সময় পেলাম না। অফিস আওয়ার শেষে আমি সব কাগজপত্র গুছিয়ে রেখে আমার ব্যাগ নিয়ে অফিস থেকে বেরিয়ে এলাম। অফিস থেকে বেরোতেই দেখি স্যার গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। আমি ওনাকে উপেক্ষা করে চলে আসতে চাইলে উনি আমাকে পেছন থেকে ডাক দিলেন। মিস নূর, আমি পিছনে ঘুরে ওনার দিকে তাকিয়ে বললাম, কিছু বলবেন স্যার? ইয়েস, কাম উইথ মি। বলেই গাড়ির দরজা খুলে দিল। আমি কিছুটা এগিয়ে গিয়ে বললাম, জি স্যার, কোথায় যাব? সেটা গেলেই দেখতে পাবেন। এখন চুপচাপ গাড়িতে বসুন। আমি আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসলাম। উনি ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করা শুরু করলেন। পুরো রাস্তায় দুজনেই চুপচাপ ছিলাম। আমি ভাবছি উনি আমায় বিয়ে করবেন না বলে মেরে ফেলতে নিয়ে যাচ্ছেন না তো? সে যেখানে যাক না কেন তা তো গেলেই দেখা যাবে। উনি একটা ক্যাফের সামনে গাড়ি থামালেন। আমাকে নামিয়ে উনি গাড়ি পার্ক করে এলেন। তারপর আমাকে নিয়ে ভিতরে গিয়ে বসলেন। ওয়েটার আসলে 2টো কফির অর্ডার দিলেন। আমাকে একবার জিজ্ঞাসাও করলেন না আমি কি খাবো। আমি কফি খাই না, এটা এখন ওনাকে কিভাবে বলি? ওয়েটার কফি দিয়ে গেল। আমি কফি নিয়ে নাড়াচাড়া করছি। উনি কফিতে 1 চুমুক দিয়ে বললেন, মিস নূর, আমি আপনাকে এখানে কিছু কথা বলার জন্য নিয়ে এসেছি বিয়ের ব্যাপারে। আপনি খুব অবাক হয়ে আছেন যে আমি কেন আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। বিয়েটা আমি আমার ড্যাডের কথাতে করছি। এটা শুনে আমি একদমই অবাক হলাম না। এটা হওয়ারই ছিল। আমি কোনো কথা না বলে ওনার কথা শুনতে লাগলাম। উনি আবার বললেন, ড্যাড আজ পর্যন্ত কখনোই আমার কাছে কিছু চাইনি, সবসময় দিয়ে গেছেন। আমাদের ভালোর জন্য সারা জীবন পরিশ্রম করে গেছেন। এই প্রথমবার ড্যাড আমার কাছে কিছু চেয়েছে। আপনাকে আমাদের বাড়ির বউ হিসেবে দেখতে চেয়েছেন। ড্যাডকে আমি না বলতে পারিনি, তাই আমি বিয়েটা করছি। কিন্তু কখনোই আপনাকে স্ত্রী হিসেবে মানতে পারবো না। আর এটার কারণ নিশ্চয়ই আপনার অজানা নয়। এই বিয়েতে সমাজের সামনে আমরা স্বামী স্ত্রী হলেও আপনার আর আমার মাঝে সম্পর্ক শুধু একজন পরিচিত মানুষ হয়েই থাকবে। আপনি বুঝতে পারছেন তো আমি কি বলছি? আমি আপনাকে স্ত্রীর অধিকার দিতে পারবো না। তাছাড়া আপনার অন্য কোনো অভাব থাকবে না। আপনি আপনার ইচ্ছে মতো চলাফেরা করতে পারবেন। আপনি আপনার মতো আর আমি আমার মতো। কেউ কারো পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করব না। আমি আমারটা আপনাকে বললাম, এরপরে আপনি কি করবেন এটা আপনার ডিসিশন। বলেই উনি বসা থেকে উঠে দাঁড়ালেন। আবারও টেবিলে 2 হাত রেখে একটু ঝুঁকে দাঁত কিরমিরিয়ে বললেন, আর আপনি যে ডিসিশনটাই নিন না কেন ভেবে চিন্তে নেবেন। বিকজ আমার ড্যাড একজন হার্ট পেশেন্ট। আপনার ডিসিশনের কারণে ওনার কোনো ক্ষতি হলে আপনি ভাবতেও পারবেন না আমি আপনার সাথে কি করব। বলেই উনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না। আমি ওনার কথায় থ হয়ে গেছি। উনি বিয়েটা না বললেও আমি এতটা অবাক হতাম না যতটা অবাক এখন হলাম।
এরকম ঘটনার জন্য একদমই প্রস্তুত ছিলাম না আমি। আমি এমন একটা সম্পর্কে কি করে যাব যেখানে কোনো ভবিষ্যৎ নেই? না না, এটা হতে পারে না। আমি কোনো লগ্নের নায়িকা নই যে উনি যা বলবেন আমি বোকার মতো তাই শুনবো। ওনার বাবা হার্ট পেশেন্ট, আমার বাবা তো নয়। তাই আমি আমার বাবাকে বিয়ের ভাঙার কথা বলতেই পারি। যেই বাবা সেই কাজ। ফোন বের করে বাবাকে ফোন লাগালাম। কিছুক্ষণ রিং হতেই বাবা ফোন ধরলো। হ্যালো বাবা। হ্যাঁ বলো। নূর ওখানে ভালো মতো পৌঁছে গেছিস তো? হ্যাঁ বাবা, আমি ভালো মতো পৌঁছে গেছি। বাবা, আমার একটা কথা বলার ছিল তোমাকে। হ্যাঁ বল না, কি বলবি? বাবা, আমি এই বিয়েটা করতে পারবো না। কি বলছিস এসব তুই? নূর, তো মাথা ঠিক আছে তো? হ্যাঁ বাবা, আমি যা বলছি ঠিক বলছি। এই বিয়ে আমি করতে পারবো না। কিন্তু কেন? সোম বাবা কি তোকে কিছু বলেছে? না বাবা, উনি আমায় কিচ্ছু বলেননি। এই ডিসিশনটা আমার। একবার ভাবো বাবা, ওনার কত হাই সোসাইটিতে বিলং করে, কত বড় বড় মানুষের সাথে ওনাদের উঠা বসা। আর আমরা আমরা সামান্য গ্রামের লোক বাবা। আমরা ওনাদের সামনে দাঁড়ালে আমাদের প্রতি মুহূর্তে মনে পড়বে যে আমরা কতটা গরিব। ওনাদের সাথে আমাদের যায় না বাবা। বিয়ে সমান সমানে হয়, উঁচু নিচুতে নয়। নূর, তুই যা বলছিস ভেবে বলছিস তো? একবার ভাব মা, তোর বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে। কিছুদিন পর তোর বিয়ে। গ্রামের সবাই এই কথা জানে। এখন যদি তুই বিয়ে ভাঙতে বলিস তাহলে আমার সম্মানের কি হবে? আমি মানুষকে মুখ দেখাবো কি করে? তুই তো জানিস এখানকার মানুষেরা কেমন। একটা ছেড়ে আর একটা বলে। আচ্ছা তুই এদের কথা ছাড়, তোর মিরাজ আঙ্কেল, ওর কি হবে? আমি যাকে কথা দিয়েছি, আমি ওর সামনে দাঁড়াবো কি করে? আমাদের বন্ধুত্বের দাগ লেগে যাবে নূর। আর আমি যতদূর মিরাজকে চিনি, ও কখনোই অমর নিজ বাছাই করবে না। করলে বাড়ির বউ করার জন্য আমাকে বলতো না। নূর, এখনো সময় আছে, ভাব। আমার সম্মান এইভাবে ধুলোয় মিশিয়ে দিস না। বাবা, আমি তোমাকে একটু পরে ফোন করছি বলি ফোনটা কেটে দিলাম। এটা কি করছিলাম আমি? আমি এটা কেন ভাবিনি যে বিয়েটার সাথে আমার বাবা মার সম্মানও যে জড়িয়ে আছে। এই বিয়ে ভাঙলে যে বাবার এত বছর বন্ধুত্বটাও ভেঙে যাবে। স্যার যদি ওনার বাবার জন্য আমার মতো একটা মেয়েকে বিয়ে করতে রাজি হতে পারে, তবে আমি কেন পারবো না? ভাগ্য আমাকে যেদিকে নিয়ে যাবে আমাকেও সেদিকেই যেতে হবে। সব ভাগ্যের উপর ছেড়ে দিয়ে ব্যাগ কাঁধে নিয়ে ক্যাফে থেকে বেরিয়ে এলাম। পরের দিন ফোন করে বাবাকে বিয়ের আয়োজন করতে বললাম। এইভাবেই দিন কাটতে লাগলো আমার। আজ আমার বিয়ে। স্যারের বাড়ি থেকে আমার সাজগোজের সব জিনিস পাঠানো হয়েছে। ওগুলো দিয়ে আমাকে সাজানো হলো। আমি এমনিই তো একটু মোটু, তার উপর 1 মণ ওজনের লেহেঙ্গা আর ভারী গয়না পরে আমার তো কাহিল অবস্থা। না পারছি কিছু বলতে আর না পারছি সইতে। রাত 8টায় স্যাররা এলেন। বর যাত্রী তো শুধু আঙ্কেল আন্টি স্যার আর ওনার ছোট ভাই রেহান এসেছে। ওনারা কিছুক্ষণ গল্প করে খাওয়া দাওয়া করে নিল। এখন আমার বিয়ে পড়ানো হচ্ছে। কবুল পড়ার সময় অনেক ধরনের চিন্তা ভাবনা মাথায় ঝেঁকে বসেছিল। সবটা জুড়ে ছেড়ে ফেলে কবুল পড়লাম। রেজিস্ট্রি খাতায় সাইন করার সময় দেখলাম স্যার সাইন করে দিয়েছেন। এবার আমার পালা। কাপা কাপা হাতে সাইন করলাম। আমাদের বিয়ে সম্পূর্ণ হলো। আমি সম্পূর্ণভাবে উনার স্ত্রী হলাম। অনেক দূরের রাস্তা, তাই বিয়ে পড়ানো শেষে বিদায় নিতে হলো। বিদায়ের সময় সবাইকে ছেড়ে আসতে অনেক কষ্ট হচ্ছিল, বুক ফেটে যাচ্ছিল। বর যাত্রীতে 2টো গাড়ি এসেছে। একটাতে আমার শ্বশুর শাশুড়ি আর দেবর বসেছে, অন্যটাতে আমি আর উনি বসেছি। খুব কান্না পাচ্ছে। আমি এমন একটা জীবনের দিকে এগোচ্ছি যার কোনো ভবিষ্যৎ নেই। যার হাত ধরে যাচ্ছি সে যে কোনো সময় মাঝপথে আমার হাত ছেড়ে দিতে পারে। তখন কি করবো আমি? এই যে এখন কাঁদছি, এখন তো আমার কেউ নেই যে আমার মাথায় হাত রেখে আমার সান্ত্বনা দিবে। আপন সবাইকে যে আমি পিছনে ফেলে চলে যাচ্ছি, আর যাকে আপন ভেবে যাচ্ছি সে তো আমার সব থেকে বড় পাও। আর ভাবতে হলো না, কারণ উনি আমার দিকে একটা টিস্যু এগিয়ে দিলেন। আমি ওনার দিকে একবার ছোট ছোট চোখে তাকালাম, তারপর টিস্যুটা হাতে নিলাম। না, যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ নয়। গাড়িতে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি।
ভোরে যখন ঘুম ভাঙলো তখন কারো ডাক শুনতে পেলাম। পাশে তাকিয়ে দেখি উনি নেই। গাড়ির জানলার কাছে এসে আমার শাশুড়ি মা আমায় ডাকছেন। আমি ওনার কথায় সায় দিয়ে গাড়ি থেকে নামলাম। উনি আমায় নিয়ে সামনে এগোতে লাগলেন। আমি সামনের দিকে এগোতেই অবাক, এ তো এক রাজপ্রাসাদের থেকে কম নয়। এত বড় বাড়ি এই প্রথম দেখলাম আমি। আর বাড়ি এত সুন্দর করে সাজিয়েছে যে আমি দেখেই হাঁ হয়ে গেছি। মা আমাকে নিয়ে বাড়ির ভিতরে গেলেন। ভিতরে গিয়ে আমি আরো অবাক। মনে হয় আমি কোনো স্বপ্নপুরীতে আছি। এত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে আর বাড়ি ভর্তি লোকজন। এটা কেউ বরযাত্রী যায়নি, কারণ অনেক দূরে রাস্তা। আমাদের দেখেই সবাই এগিয়ে এলো। আমি আর চোখে দেখলাম স্যার সোফার উপর বসে আছেন। আমাকেও সেখানে নিয়ে গিয়ে বসানো হলো। এরই মধ্যে ওনারা সবাই আমাদের ঘিরে ধরলো, নানা ধরনের কথা বলতে লাগলো। বিয়ের বাকি নিয়মগুলো পালন করতে করতে প্রায় সকাল হয়ে গেছে। সব নিয়ম শেষে উনি উঠে চলে গেলেন। যাওয়ার সময় ওনার রুমে ব্রেকফাস্ট পাঠিয়ে দিতে বললেন। অন্যদিকে আমাকে ওনার কাজিনরা সবাই ঘিরে রেখেছে, কথা বলছে, হাসাহাসি করছে। আমিও মাঝে মাঝে ওদের সাথে তাল মেলালাম। ওদের কথায় বুঝতে পারলাম ওরা সবাই স্যারকে কত ভয় পায়। প্রায় 8টা বাজে, তখন স্যার ওপর থেকে নিচে এসে বললেন, মম, আমি অফিসে যাচ্ছি। ওনার কথা শুনে সবাই হাঁ করে ওনার দিকে তাকালো। অফিসে যাবে মানে? কালই তো তোর বিয়ে হলো, আর আজ তুই নতুন বউকে একা রেখে অফিসে যাবে? আহা, বাধা দিচ্ছ কেন? যাক না অফিসে। বিয়ে হয়েছে তো কি হয়েছে? বউ তো আর পালিয়ে যাবে না। এমনি কাল অফিস যায়নি, অনেক কাজ পড়ে আছে হয়তো। আজ অফিস না গেলে তো অনেক চাপ পড়ে যাবে ওর উপরে। আর এমনিতে এখানে আর ওর কোনো কাজ নেই। ও বাড়িতে থাকলেও দেখবে ল্যাপটপ নিয়ে ঘরে বসে পড়েছে। তার থেকে বরং ও অফিসেই যাক, বিকেলে ফাংশনে অ্যাটেন্ড করবে। সেটাই কর। বাপ ছেলে দুজনেই এক। বাবাও তো আর কম নয়, নিজের বাসরাতে অফিসে মিটিং করতে চলে গিয়েছিলেন। তার ছেলে আবার কেমন হবে? মায়ের এই কথা শুনে সবাই উচ্চস্বরে হাসতে লাগলো। রেহান হাসতে হাসতে বলল, মা, তুমি চিন্তা করো না, আমি মোটেই বাবার মতো হইনি। আমি বিয়ে করলে পর পর কোনো কাজ 1 মাস ঘুরেও দেখবো না, প্রমিস। বলে আবার হাসতে লাগলো। আমিও হাসছি, শুধু একজন ছাড়া। ওহ গড, তোমরা সব নাটক বন্ধ করবে। আমি অফিসে গেলাম, বিকেলে ফিরবো। বলেই চলে গেলেন উনি। আর আমি ওনার যাওয়া দেখতে লাগলাম। কিছুক্ষণ পর সবাই মিলে আমাকে ওনার ঘরে নিয়ে গেলেন। ওনার ঘর দেখি আমার এবার অজ্ঞান হারানোর পালা। আমাদের গ্রামের বাড়ির 3টে ঘর মিলিয়েও হয়তো এই ঘরের সমান হবে না। আর সব থেকে বড় কথা, ঘর কত সুন্দর করে সাজানো। এইসব কিছু বাদ দিয়ে আমার চোখ আটকে গেল বারান্দার দিকটায়। ঘর থেকে বারান্দাটা ভালো করেই দেখা যাচ্ছে। থাই গ্লাস ভেদ করে বারান্দার সৌন্দর্য সবটাই পরিষ্কার দেখতে পাচ্ছি। ওরা সবাই আমাকে ফ্রেশ হতে বলে চলে গেল। ফ্রেশ হতে বললো তো, কিন্তু ফ্রেশে পরবোটা কি আমি? কাপড় তো কিছুই আনা হয়নি। সামনে আলমারি দেখে আমি কিছু না ভেবেই আলমারি খুললাম। খুলে এবার আমার হাঁ হবার পালা। এই অর্ধেক শহরের কাপড় এখানে রাখা, শাড়ি, কামিজ, জামা, সব ধরনের কাপড় রাখা এখানে। আমি ওখান থেকে একটা লাল রঙের শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। একেবারে গোসল করে বের হয়ে এলাম। বেরিয়ে দেখি মা দাঁড়িয়ে আছে। মা আমাকে দেখে বলল, নূরমা, কাপড় পছন্দ হয়েছে তোমার? জি মা, পছন্দ হয়েছে। আর না পছন্দ হওয়ার কি আছে? সবগুলোই আমি পছন্দ করেছি। আচ্ছা ঠিক আছে, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে। খাবার এনেছি, খেয়ে নাও কেমন? আমার বাইরে অনেক কাজ পড়ে আছে গো, আমি গেলাম, তুমি খেয়ে নিও কেমন? বলি মা চলে গেলেন। আমি রুমের চারদিক ভালো করে দেখি। বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। খিদে নেই তাই না খেয়ে শুয়ে পড়েছি। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। ঘুমের ঘোরে মনে হলো কেউ আমার সামনে এসে দাঁড়ালো। চোখ খুলে দেখি মা অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি মাকে দেখে শোয়া থেকে উঠে বসলাম আর বললাম, মা আপনি? হ্যাঁ আমি। তুমি কি গো নূর, তোমাকে আমি সেই কখন খাবার দিয়ে গেছি আর তুমি না খেয়ে শুয়ে পড়েছ? মা আসলে আমার খিদে ছিল না তাই। থাক, আর বলতে হবে না, আমারই ভুল ছিল। তুমি যাও, গিয়ে ফ্রেশ হয়ে এসো। না মা আসলে।
বললাম না যাও। মায়ের কথা শুনে আমি বাধ্য মেয়ের মতো কি ফ্রেশ হয়ে এলাম। মা আমাকে বিছানায় বসতে বললো আর আমিও চুপচাপ বসে পড়লাম। তারপর মা নিজের হাতে ভাত মেখে আমায় খাইয়ে দিতে লাগলো। মায়ের এই ভালোবাসা দেখে আমার চোখ ছলছল করে উঠলো। এক মাকে ছেড়ে এসে আরেক মা পেয়েছি। খাইয়ে দিতে দিতে মা কথা বলা শুরু করলো। কথা বলতে বলতে একসময় বলল, আমার ছেলেটা একটু চুপচাপ থাকে ঠিকই, কিন্তু দেখো ও তোমাকে অনেক ভালোবাসবে। আমার ছেলের মতো ছেলে লাখে একটাও পাওয়া যায় না। ওকে নিজের ভালোবাসা দিয়ে আঁকড়ে রেখো মা, দেখবে সংসার সুখের সাগরে ভাসবে। আমি ওনার দিকে তাকিয়ে একটা সৌজন্যমূলক হাসি দিলাম। মা কত সরল মনের তা ওনার কথার মাধ্যমেই বোঝা যায়। মা ওনাকে ভালোবাসার কথা বলেছেন, কিন্তু মা তো জানেন না ওনার ছেলে বিয়ের আগে ওনাকে না ভালোবাসার ডিল করে এসেছে আমার সাথে। মা আমাকে খাইয়ে দিয়ে কিছুক্ষণ কথা বলে চলে গেলেন। বিকেলে বৌভাতের রিসেপশন শুরু হলো। উনিও ঠিক সময় মতো এসে অনুষ্ঠানে যোগ দিলেন। আমাকে সাজিয়ে গুছিয়ে স্টেজের উপর ওনার পাশে বসানো হলো। সবাই আমাদের সাথে দেখা করে, একটা সেলফি নিয়ে চলে যাচ্ছে। বাবাও এসেছিল, কিছুক্ষণ থেকেই চলে গেছেন। বিয়ের পরের দিন বাবার বাড়ি যাওয়ার নিয়ম থাকলেও সেই নিয়ম পালন করা হলো না। সবাই সবার মতো কথা বলছে। গেস্টরা এদিক সেদিক যা কথা বলছি তার মধ্যে আমাকে নিয়ে ওদের তাচ্ছিল্যের হাসিটাই আমি বেশি শুনতে পাচ্ছি। এরকম বড় বাড়িতে আমার মতো মেয়ে বউ হয়ে এলে এরকম কথা শুনতেই হবে। রাতে রিসেপশন শেষে আমাকে ওনার ঘরে নিয়ে আসা হলো। ঘরটা বাসর ঘরের মতো সাজানো হয়েছে, কিন্তু কিছুক্ষণ আগেও এই ডেকোরেশনটা ছিল না। আমাকে বেডের উপর বসিয়ে রেখে সবাই চলে গেল। আমি আর ওনার আসার জন্য অপেক্ষা করলাম না। যখন আমি জানি উনি আমার জন্য এই ঘরে আসবেন না, তাই আমি কাবার থেকে একটা শাড়ি বের করে ওয়াশরুমে চলে গেলাম। ড্রেস চেঞ্জ করে এসে আমি বারান্দায় গেলাম। এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। থাই গ্লাস দিয়ে সবুজ পাতাগুলো বেয়ে নিচে নেমেছে। টবের মধ্যেও বিভিন্ন ধরনের ফুল গাছ রাখা আছে, হয়তো নিয়মিত কেউ এগুলোর দেখভাল করে। আমি বারান্দায় রেলিং ধরে দাঁড়ালাম, বাহিরের শহরটা দেখতে লাগলাম। এই সম্পর্কটা কতদিনই বা টিকবে? একদিন না একদিন নিশ্চয়ই উনি আমার উপর বিরক্ত হয়ে যাবেন আর আমাদের এই সম্পর্ক থেকে মুক্তি পেতে চাইবেন। তখন আমার কি হবে? আমি কোথায় যাব? আমার সাথে কেন এমনটা হতে হলো? এই কোলাহলপূর্ণ শহর একসময় নিস্তব্ধ হয়ে যাবে। আচ্ছা, আমার জীবনটাও কি এই শহরের মতনই একসময় নিস্তব্ধ হয়ে যাবে? কি জানি কি হবে, তবে যেটা হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে। এখন ওসব নিয়ে না ভাবলেও চলবে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বারান্দা থেকে রুম এলাম। দেখি উনি ওয়াশরুম থেকে একটা ট্রাউজার আর একটা টি শার্ট পরে বেরোচ্ছেন। আমাকে দেখে বললেন, আজকের দিনটা এখানেই অ্যাডজাস্ট করে নিন, কাল থেকে আর অসুবিধা হবে না। কাল মম ড্যাড চলে গেলে আপনি অন্য রুমে শিফট হতে পারবেন। ওনার কথা শুনে আমি শুধু মাথা নাড়ালাম, আর কিছুই বললাম না। শুনেছি মা বাবা নাকি এখানে থাকতেন না। সিলেটে বাবার নিজস্ব বিজনেস থাকায় তারা ওখানেই থাকে। বাবা অসুস্থ, তাই মা ওনাকে একা ছাড়েন না। উনি আবার বললেন, আপনি বেডে শুয়ে পড়ুন, আমি সোফাতে শুয়ে পড়ছি। আমার একটা কথা বলার ছিল আপনাকে। কি কথা? ভ্রুকুচকে বললেন উনি। আসলে আমি জবটা কন্টিনিউ করতে চাই, যদি আপনি পারমিশন দেন তো। এতে আমার পারমিশন নেওয়ার কি আছে? এটা আপনার লাইফ, আপনার ডিসিশন। তবে হ্যাঁ, অফিসের কেউ আমাদের বিয়ের ব্যাপারে জানতে না পারে। আমি চাই না আমার পার্সোনাল লাইফের কারণে আমার প্রফেশনাল লাইফ নষ্ট হোক। উনার কথা আমার বুকে সুই হয়ে বিঁধল। এমন কপাল আমার নিজের স্বামীকেও স্বামী পরিচয় দেওয়ার অধিকার নেই। কি আর করার, আমি চুপচাপ গিয়ে শুয়ে পড়লাম। উনিও কম্বল মুড়ি দিয়ে সোফায় শুয়ে পড়লেন। সারা রাত এপাশ ওপাশ করছি, কিছুতেই ঘুম আসছিল না। বিভিন্ন ধরনের চিন্তা মাথায় ভর করছিল। অনেক কষ্টে শেষ রাতে একটু ঘুম পেলাম, কিন্তু আজানের শব্দে ঘুম ভেঙে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে এসে
কাবাড থেকে জায়নামাজ খুঁজে নামাজ পড়লাম। নামাজ পড়ে আবার গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর টের পেলাম উনি উঠে ওয়াশরুমে গেলেন। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে রুম থেকে বেরিয়ে গেলেন। এত সকাল সকাল কোথায় গেলেন উনি? আমি আর দেরি না করে নিচে নামিয়ে এলাম। দেখি মা রান্নাঘরে ব্রেকফাস্ট তৈরি করছেন। আমি গিয়ে মাকে সাহায্য করতে লাগলাম। মা বাধা দিলেও আমি জোর করে মাকে সাহায্য করলাম। মা আর আমার অনেক গল্প করা হলো। ব্রেকফাস্ট তৈরি শেষ। আমরা সব ডাইনিং টেবিলে গুছিয়ে রেখে গল্প করতে লাগলাম। প্রায় 7টার দিক দেখি স্যার বাড়ি ফিরলেন। ওনার ড্রেস দেখে মনে হচ্ছে উনি জগিং এ গিয়েছিলেন। ওনাকে আসতে দেখে মা রান্নাঘর থেকে গ্রিন টি এনে আমার হাতে দিয়ে ওনাকে দিয়ে আসতে বললেন। উনি জগিং এর পর গ্রিন টি খেতে পছন্দ করেন। আমি মায়ের হাত থেকে কাপ নিয়ে সোজা রুমে আসি। রুমে এসে দেখি কেউ নেই, হয়তো উনি ওয়াশরুমে গেছেন। তাই আমি গ্রিন টি টেবিলের উপর রেখে চলে এলাম। কিছুক্ষণ পর বাবা রেহান এসে ডাইনিং টেবিলে বসলো। তার কিছুক্ষণ পর উনিও চলে এলেন। সবাই একসাথে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট শেষে সবাই সবার রুমে চলে গেলেন। আমি মাকে টেবিল গোছাতে হেল্প করতে লাগলাম। দেখি উনি রেডি হয়ে অফিসে চলে গেলেন, আর আমি মা বাবা আর রেহানের সাথে সময় কাটালাম। ওদের সাথে সময়টা ভালোই কাটলো। রেহান তো আমাকে নিজের বড় বোন মেনেই নিয়েছে। বিকেলে স্যার বাড়ি ফিরলে মা বাবা রেহান সবাই সিলেটে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো। রেহান সিলেটের এক হোস্টেলে থেকে পড়াশোনা করে। আমি মাকে থাকতে বললেও উনি বললেন বাবার নাকি একটা কাজ পড়ে গেছে, তাই ওনাদের যেতেই হবে। স্যার ওনাদের এগিয়ে দিয়ে এলেন। আমি ততক্ষণে বাড়িটা ঘুরে দেখতে লাগলাম। আসার পর থেকে বাড়িটা ভালো করে দেখাই হয়নি। এত বড় বাড়িতে এখন স্যার আর আমি একা থাকবো, আর কিছু সার্ভেন্ট থাকবে। ভাবতে কেমন ভয় লাগছে। স্যার যদি আমাকে মেরে ফেলে, এই বাড়িতে পুঁতে দেয়, তখন কি হবে? এসব ভাবতে ভাবতেই স্যার চলে এলেন। আমাকে আমার জিনিসপত্র নিয়ে অন্য ঘরে যেতে বললেন, আর কাল থেকে অফিসে জয়েন করতে বললেন। আমি আমার সব জিনিসপত্র নিয়ে ওনার পাশের রুমটায় চলে এলাম। পরের দিন অফিসেও গেলাম। অফিসে উনি আমার সাথে এমন বিহেভ করে যেন অফিসের বাইরে ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এইভাবেই সময় কাটতে লাগলো তার গতিতে। সময় দিনে দিন, সপ্তাহে আর সপ্তাহ মাসে পরিণত হলো। আজ 6 মাস হলো আমাদের বিয়ে। আজ পর্যন্ত আমাদের সম্পর্কে কোনো উন্নতি হয়নি। কোনো প্রয়োজন ছাড়া আমরা একে অপরের সাথে কথাও বলি না। উনি ওনার মতো চলে, তো আমি আমার মতো চলি। এখন ওনার থেকে আমার কোনো এক্সপেকটেশনও নেই। এখনো অফিসের কেউ জানে না আমাদের বিয়ের ব্যাপারে। শুধু জানে আমি বিবাহিতা আর স্যারও বিবাহিতা। এর বেশি কেউ কিছু জানে না। এত মাসে বদলে গেছে শুধু একটা জিনিস, সেটা হলো আমি এখন আর ওনার অফিসের সামান্য স্টাফ নই। এখন আমি ওনার বিয়ে। এটা অবশ্য বাবার কেরামতি। বাবার জোড়াজুড়িতেই উনি আমাকে ওনার বিয়ের পজিশনটা দেন। তাও আমাকে আগে আমার যোগ্যতা প্রমাণ করতে হয়েছে। তারপর এখন সব সময়ই আমাকে ওনার আগে পিছে ঘুরতে হয়, যেমন এখন ঘুরছি। উনি কনফারেন্স রুম থেকে মিটিং শেষ করে নিজের কেবিনে যাচ্ছেন, আর আমি ওনার পিছু পিছু ফাইল আর কলম নিয়ে যাচ্ছি। উনি কেবিনে গিয়ে নিজের চেয়ারে বসতে বসতে বললেন, মিসেস নূর, হিলির যে প্রজেক্টের ফাইলটা আপনার কাছে আছে, ওটা ভালো করে চেক করে আমাকে দিয়ে যান। ওকে স্যার। আর কানাডার যে ক্লায়েন্টসরা এসেছে তাদের সাথে আজ 6টায় মিটিং ফিক্সড করুন। ওকে স্যার বলি চলে আসতে যাব। তখনই স্যার আবার ডাকলেন, মিসেস নূর। আমি ঘুরে দাঁড়ালাম। ইয়েস স্যার। মিস্টার প্রদীপকে আমার কেবিনে আসতে বলুন। ওকে স্যার বলি চলে আসবো। আবার স্যারের ডাক পড়ল। মিসেস নূর, আমার মনে হয় আপনার এখান থেকে যাওয়ার একটু বেশি তাড়া। আমি দাঁড়িয়ে পড়লাম। কই না তো স্যার। তবে এত তাড়া করে কোথায় যাচ্ছেন? আমি কি আপনাকে যেতে বলেছি? না তো স্যার, আসলে। আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসুন। ওকে স্যার। আর কিছু? এবার স্যার আমার দিকে তাকালেন আর বললেন, নো মিসেস নূর। আমি ওনার কেবিন থেকে বেরিয়ে এলাম। উফ, হাফ ছেড়ে বাঁচলাম। না জানি কেন ওনার কেবিনে থাকলে আমার দম বন্ধ হয়ে আসে। আমি স্বস্তির নিঃশ্বাস নিয়ে কফি আনতে গেলাম।
যাওয়ার আগে প্রদীপ স্যারকে স্যারের কেবিনে যেতে বললাম। প্রদীপ স্যার স্যারের ম্যানেজার। আমি কফি নিয়ে স্যারকে দিয়ে কেবিন থেকে বেরিয়ে আমার কেবিনে ঢুকলাম। কানাডার ক্লায়েন্টদের ইমেল করে মিটিং এর সময় জানিয়ে দিলাম। তারপর হিলির ফাইল খুঁজে নিয়ে ওটাতে চোখ বুলাতে লাগলাম। কিছুক্ষণ পর একটা ইমেলের রিপ্লাই এলো। আমি ওটা স্যারের অ্যাকাউন্টে সেন্ড করে দিলাম। আবার ফাইলে চোখ দিলাম। এমন সময় কেউ আমার দরজায় নক করলো আর বলল, মে কামিং ম্যাডাম? আমি না দেখে বললাম, কামিন। আমি কি এখানে বসতে পারি ম্যাডাম? এরপর আমি মাথা উপরে তুলে বললাম, নিলয়, তুমি মজা বন্ধ করবে? বারে, আমি এবার কি করলাম? ম্যাডাম কাজে এতটাই বিজি যে আমার দিকে তাকানোর সময়ই নেই। তেমন কিছুই না, আমি জাস্ট ফাইলটা দেখছিলাম। ও নূর, সবসময় কাজ কাজ করো কেন? একটু আমাকেও সময় দাও, আর আমাকে একটু ফ্লার্ট করার সময় দাও। আচ্ছা নিলয় বাবু, এখন তাহলে আমায় ফ্ল্যাট করতে এসেছেন? ধরে নিতে পারো সেটাই। তো এখন যদি আপনি আমাকে ফ্ল্যাট করেন, তবে আপনার ওই টিনা, মিনা, রিনা এসবের কি হবে? ওরা তো সবাই আছে, ওরা আমার গার্লফ্রেন্ড বলে কথা। বলি হাসতে লাগলো নিলয়। আমিও ওর সাথে তাল মিলিয়ে হাসতে লাগলাম। ঠিক তখনই আমার টেবিলে থাকা কন্ট্যাক্ট ফোন বেজে উঠল। দেখো, হয়তো এসকে স্যার ফোন করেছে। নিলয় ভ্রু উঁচিয়ে বলল। আমি ওর কথায় মুচকি এসে ফোন ধরলাম। হ্যালো, নূর স্পিকিং। এখনই আমার কেবিনে আসুন। বলি আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। আমি নিলয়ের দিকে তাকালাম। নিশ্চয়ই স্যার তোমাকে নিজের কেবিনে ডাকছে, রাইট? আমি মাথা ঝাঁকালাম। আমি জানতাম এরকমই কিছু একটা হবে। আমি যখনই তোমার সাথে একটু কথা বলতে আসি, অমনি স্যার ডাক পড়ে যায়। আমি নিশ্চিত এসকে স্যার আমার কোনো শত্রু ছিল, তাই এরকমটা করে। তবে চিন্তা করো না, আমিও আটঘাট বেঁধেই মাঠে নেমেছি। আজ তো তোমার সাথে কথা বলে এখান থেকে নড়বো, নইলে এক পা কোথাও যাচ্ছি না। আমার সব কাজ শেষ, আর অফিস আওয়ারও শেষ হতে চললো। তুমি শুনে এসো স্যার কি বলে, এরপর এখানে বসে গল্প করব। তাড়াতাড়ি এসো কিন্তু, আমি অপেক্ষা করব। আজ আমি স্যারকে হার মানাবই। নিলয়ের কথা শুনে আমি অবাক। কি বলছে ও এসব? কি হলো, দাঁড়িয়ে আছো কেন ওভাবে? যাও, আমি এখানে ওয়েট করছি তোমার জন্য, জলদি এসো। আমিও বেরিয়ে পড়লাম স্যারের কেবিনের উদ্দেশ্যে। নিলয় আমার কলিগ, একসাথে কাজ করলেও আগে কখনো আমাদের কথা হয়নি। আজ 3 মাস হলো আমাদের বন্ধুত্ব হয়েছে। নিলয় খুব মজার মানুষ, ভালো লাগে তার কথাগুলো। আমি স্যারের কেবিনে নক করলাম। মে আই কাম ইন স্যার? কামিন। ল্যাপটপে চোখ রেখেই বললেন উনি। আমি ভিতরে গেলে উনি বললেন, আপনাকে যে কাজটা দিয়েছিলাম ওটা হয়ে গেছে? না স্যার, আর অল্প কাজ বাকি আছে। বাকি আছে মানে কি? এটা কি অফিস নাকি আপনার ডেটিং প্লেস যে আপনি কাজ না করে ডেট করছেন? স্যার ঝাঁকিয়ে বলে উঠলেন কথাগুলো। আমি ভয়ে কুকুরে গেলাম আর বললাম, সরি স্যার, আমি এক্ষুনি ফাইল কমপ্লিট করছি, বলি চলে আসবো। তখনই উনি বলে উঠলেন, স্টপ। উনার কথায় আমি ওখানেই দাঁড়িয়ে পড়ি। আর উনি বললেন, বাইরে কোথায় যাচ্ছেন? এখানে বসে নিজের কাজ কমপ্লিট করুন। বলি স্যার উঠে দাঁড়ালেন। আমি অন্যদিকে তাকিয়ে বললাম, কিন্তু স্যার ফাইলটা তো আমার কেবিনে আছে। আমাকে কি আপনার অন্ধ মনে হয়? না স্যার, তা কেন মনে হবে? স্যার তাক থেকে একটা ফাইল বের করে আমার দিকে ছুঁড়ে মেরে বললেন, এই ফাইলটা কমপ্লিট করুন। অফিস আওয়ার শেষ হওয়ার আগেই এই ফাইলটা আমার কমপ্লিট চাই। আমি ফাইলটা হাতে নিয়ে চুপচাপ গিয়ে সোফায় বসে পড়লাম। ইস, নিলয় হয়তো এখনো আমার জন্য অপেক্ষা করছে। ফোনটাও তো নিয়ে আসলাম না যে একটা টেক্সট করে দেবো যে আমি যেতে পারবো না, যেন আমার জন্য ও অপেক্ষা না করে। উফ, বেচারা নিলয় না জানি কি করছে। আমি ফাইলের কাজ শেষ করে হাত বাড়িয়ে তাকিয়ে দেখলাম 5টা বাজে। 6টায় স্যারের সাথে মিটিং এ যেতে হবে। ভাবতেই সামনে স্যারের টেবিলের দিকে তাকালাম। এ কি, স্যার কোথায়? স্যার কি তবে মিটিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে? ইস, ফাইলের দিকে মন দিতে গিয়ে মিটিং এর কথা মন থেকে বেরিয়ে গিয়েছিল। দেরি হলে স্যার আমার 12টা বাজাবে।
আমি তাড়াতাড়ি ফাইল স্যারের টেবিলে রেখে কেবিন থেকে বেরিয়ে নিজের কেবিনে গেলাম। ওখান থেকে আমার ব্যাগ নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে দেখি স্যার গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো আমার জন্যই অপেক্ষা করছিলেন। আমাকে দেখে গিয়ে গাড়িতে বসলেন, আমিও চুপচাপ গিয়ে গাড়িতে বসে পড়লাম। স্যার একটি রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালেন, আমি ওখানেই নেমে পড়ি। স্যার গাড়ি পার্ক করে এনে ওনার সাথেই ভিতরে যাই, দেখি ক্লায়েন্টরা এসে গেছেন। স্যার ওদের দেখে হাত মিলিয়ে সৌজন্যমূলক কথা বলে মিটিং শুরু করলেন। কখনো কখনো আমিও স্যারের সাথে তাল মিলিয়ে প্রজেক্টের বিষয়ে ওনাদের কিছু বুঝিয়ে দিলাম। মিটিং শেষ করতে প্রায় 8টা বেজে গেল। আমরা ওখান থেকেই ডিনার করে বেরোলাম। আমি রেস্টুরেন্টের বাইরে এসে দাঁড়ালাম, স্যার গাড়ি আনতে গেলেন। এরই মাঝে হঠাৎ করে কোথা থেকে যেন নিলয় এসে আমার সামনে দাঁড়ালো। ম্যাডাম এখানে কি করছেন? স্যারের সাথে মিটিংকে এসেছি। তুমি? এটা কি তুমি ঠিক করলে নূর? কেন? আমি আর কি করলাম? আমি তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করেছিলাম তোমার কেবিনে, কিন্তু তোমার আসার কোনো নামগন্ধ ছিল না। আই এম সো সরি নিলয়, সত্যি বলছি কাজে আটকে গিয়েছিলাম। সেটাই, কাজে আটকে গিয়েছিলে। তুমি জানো আমি তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করেছিলাম। পরে যদি রিনা ফোন করে দেখা করার জন্য জোর না করতো তো আমি ওখানেই বসে থাকতাম। বসে তো আর থাকুনি, তাহলে তো প্যাচেলের কি মানে? কি বলছো তুমি নূর? প্রায় 1 ঘন্টা ধরে বসেছিলাম আমি। যখন দেখেছো আমি আসছি না, তো এতক্ষণ অপেক্ষা করার তো কোনো মানে হয় না। বাই দ্য ওয়ে, তুমি এখানে কি করছো? ডিনার করতে এসেছি। একা একাই? এই নিলয় কখনো কোথাও একা একা গেছে? তো আজকে এসেছে রিনা মিনা টিনা। শিলা। শিলা আবার কি? নিউ পটাচ্ছি, আজ যদি পটে যায় তো কাল তোমার লাঞ্চ আমার পক্ষ থেকে। ওয়াও গ্রেট। তো তোমার শিলা কোথায়? এইদিকে কোথাও একটা হবে, ফোনে কথা বলছে। ও, আমি দেখলাম স্যার গাড়ি নিয়ে আসছে, তাই নিলয়কে বললাম, ওকে নিলয়, বাই নাও, অল দ্য বেস্ট ফর ডিনার। থ্যাঙ্কস, বাই। নিলয় থেকে বিদায় নিয়ে আমি রাস্তা ধারে এসে দাঁড়ালাম, কিন্তু এই কি, স্যার গাড়ি আমাকে ক্রস করে চলে গেল। এটা কি হলো? আমাকে ছেড়ে চলে গেলেন। উনি আমাকে এই রাতে একা করে ছাড়লেন। এখন আমায় একা একা বাড়ি ফিরতে হবে। আমি একটা ট্যাক্সি ভাড়া করলাম। সত্যি আমার খুব রাগ হচ্ছে। যখন নিয়ে যাবেন না তখন নিয়ে এলেন কেন? একা একাই তো আসতে পারতাম। আর এমনিতেও ওনার গাড়িতে চড়ার আমার কোনো শখ নেই। এই মিটিং এ আসতে যাতে হয় সেজন্যই তো উনি নিজেই আমাকে ওনার সাথে যেতে বললেন, আবার নিয়েও আসতেন। তবে আজ কি হলো যে আমাকে ছেড়েই চলে এলেন? গেছে যাক, তাতে আমার কি। এমনিতেও ওনার কাছে আমার কোনো এক্সপেকটেশন নেই। উনি কি করে না করে সেটা ওনার ব্যাপার। আমার কোনো ইন্টারেস্ট নেই ওনার বিষয়ে মাথা ঘামানোর। মারি বলছে আমি গাড়ি ভাড়া মিটিয়ে সোজা নিজের রুমে চলে এলাম। ফ্রেশ হয়ে নিচে এসে টিভি দেখতে বসলাম। আর আমার টিভি দেখা মানে হানিবানি। হানিবানি দেখতে দেখতে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। এমন সময় মনে হলো কেউ আমায় দেখছে। আমি সিঁড়ির উপরে তাকালাম, কই কেউ তো নেই। আমি আর দেরি না করে টিভি অফ করে উপরে চলে এলাম। সকালে উঠে ব্রেকফাস্ট বানাচ্ছি, তখন দেখি উনি জগিং করে ফিরলেন। আমি ওনার রুমে গিয়ে গ্রিন টিটা দিয়ে এলাম। উনি ওয়াশরুমে আছেন, তাই আমি নিচে নেমে ব্রেকফাস্ট করে ওনার জন্য ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রেখে রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। আমি ওনার বিয়ে হওয়ার কারণে ওনার আগেই আমি অফিসে পৌঁছাতে হয়। আমি অফিসে এসে ওনার কেবিনের সবকিছু ঠিক করে গিয়ে নিজের কেবিনে বসে কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর স্যার এলে আমি ওনার কেবিনে গিয়ে ওনার সাথে কাজ করতে লাগলাম। স্যারের কাজ শেষ হলে আমি আমার কেবিনে চলে আসি। কিছুক্ষণ পর নিলয় আমার কেবিনে আসি। নূর, আজ আমার পক্ষ থেকে লাঞ্চের ট্রিট রইল, ওকে? কেন, শিলা পটে গেছে নাকি? ল্যাপটপের দিকে তাকিয়ে থেকেই বললাম। কাল ডিনারই কাজ হয়ে গেছে, সেটার জন্য ট্রিট। আজ কিন্তু একসাথে লাঞ্চ করব, ওকে? ওকে ডান। নিলয় চলে গেল, আমি আমার কাজে মন দিলাম। দুপুরে লাঞ্চ টাইমে কাজ বন্ধ করে উঠে কেবিন থেকে বেরোবো, তখনই আমার টেবিলের টেলিফোন বেজে উঠলো। আমি ধরার সাথে সাথে ওপাশ থেকে বলল, এক্ষুনি আমার কেবিনে আসুন। বলেই ফোন কেটে দিল স্যার। এখন আবার কেন ডাকছে ভাবতে ভাবতে ওনার কেবিনে নক করলাম।
উনি ওনার টেবিলে এক গাদা ফাইল দেখিয়ে বললেন, এই ফাইলগুলো নিন আর সব ফাইল আজকের মধ্যে কমপ্লিট করুন। ফাইলগুলো দেখে আমি টাসটি খেলাম আর বললাম, স্যার এতগুলো ফাইল আজকের মধ্যে কি করে? আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না, সবগুলো ফাইল আজকে কমপ্লিট চাই, মানে আজকেই। গট ইট নাও, গেট লস। ওনার কথা শুনে আমার এত রাগ হলো যে বলার মতো না। আমি কোনো কথা না বলে ফাইল নিয়ে নিজের কেবিনে চলে এলাম। এখন এই খাটাসটার জন্য দুপুরে খেতেও পারবো না। খেতে গেলেই দেরি হয়ে যাবে, তারপর আবার কিনা কি কথা শোনাই। তার থেকে বরং চুপচাপ কাজ করাই বেটার। ব্যাগ থেকে একটা চিপসের প্যাকেট বের করে খেতে খেতে নিজের কাছে মন দিলাম। কিছুক্ষণ পর নীলা এলো। হোয়াট ইজ দিস নূর? তোমাকে আমি বললাম আজ একসাথে লাঞ্চ করব, তুমি এখনো কাজ নিয়ে পড়ে আছো। নীলয়, আই এম সরি, আজ লাঞ্চে যেতে পারবো না, অনেকগুলো কাজ আছে। বাট নূর। নীলয় প্লিজ, জোর করো না। নীলয় রেগে চলে গেল, কিন্তু আমার কিছুই করার নেই। এতগুলো ফাইল পড়ে থাকতে দেখলে খেতে এমনি হারাম হয়ে যায়। আমি আমার কাছে মন দিই। কাজ করতে করতে আমার সময়ের কথা খেয়ালই নেই। আমার চোখ লেগে আসছে, কিছুতেই খুলে রাখতে পারছি না। কাজ করতে করতে টেবিলের উপর ঢলে পড়লাম। আর কোনো হুঁশ নেই। কারো ডাকে আমার ঘুম ভাঙল। মিসেস নূর, মিসেস নূর। আমি ডাক শুনে চোখ খুলে সামনে তাকাতে দেখি স্যার দাঁড়িয়ে আছে। স্যারকে কেমন জানি দেখাচ্ছে। এলোমেলো চুল, বুকের শার্টের বোতাম খোলা, চোখে মুখে চিন্তার ছাপ। আমি স্যারকে এভাবে দেখে জিজ্ঞাসা করলাম, স্যার আপনি এখানে এইভাবে? কি হয়েছে আপনার স্যার? স্যার উত্তেজিত কণ্ঠে বললেন, আপনি এত রাতে এখানে কি করছেন? এত রাতে মানে কটা বাজে? স্যার আমার কথা শুনে যে রেগে গেলেন তা ওনার মুখ দেখেই বোঝা গেল। আমি আমার হাত ঘড়ির দিকে তাকাতেই চমকে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। রাত 11:30। উনি এতক্ষণ অফিসে কি করছিলাম? বাইরে তাকিয়ে দেখলাম পুরো অফিস অন্ধকার, শুধু আমার কেবিন ছাড়া। আমি স্যারের কাছে গিয়ে বললাম, সরি স্যার, আমি সত্যিই বুঝতে পারিনি যে এতটা রাত হয়ে গেছে। কাজ করতে করতে কখন যে চোখ লেগে গেছে বউ। আর বলতে পারলাম না। উনি আমার দুবাহু ধরে নিয়ে গিয়ে দেওয়ালে ঠেকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোমার কি মিনিমাম কমন সেন্স বলতে কিছু নেই? এতটা কেয়ারলেস কি করে হতে পারো তুমি? জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম? কোথায় কোথায় না খুঁজেছি তোমাকে, আর তুমি তুমি এখানে আরামে ঘুমাচ্ছ। ওয়াও, গ্রেট। আমার ওনার মুখে তুমি কথাটা শুনে পেটের মাঝে গুদগুদি হওয়ার মতো কিছু একটা হয়ে গেল। উনি আমায় তুমি বলেছে আমার জন্য বিশ্বাসই হচ্ছে না। আমি ওনার কথা শুনে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। তবুও কোনো মতে নিজেকে সামলে বললাম, সরি স্যার, আর এমনটা হবে না। হয়েছে তোমার সরি বলা? এখন বাড়ি যাবে নাকি এখানে বাকি রাতটা কাটাবার প্ল্যান আছে? নো স্যার, চলুন। মাথা নিচু করে বললাম আমি। উনি আমায় ছেড়ে দিয়ে চলে গেলেন। আমিও ওনার পিছু পিছু গেলাম। আমার জন্য গাড়ির দরজা খুলে দিলেন উনি। আমি চুপচাপ গাড়িতে গিয়ে বসলাম। উনিও গাড়িতে বসে ড্রাইভ শুরু করলেন। বাড়িতে এসে গাড়ি থামালে আমি গাড়ি থেকে নেমে সোজা উপরে নিজের রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। ওনার প্রত্যেকটা কথা এখনো আমার কানে বাজছে। উনি আমাকে খুঁজেছেন, আমাকে হারানোর ভয় পেয়েছেন, আবার তুমি করেও বলেছেন। আমার যেন মনে হচ্ছে আমি এখনো ঘুমিয়ে আছি, আমি স্বপ্ন দেখছি। আমার যেন বিশ্বাসই হচ্ছে না। এমন সময় রিয়া ফোন করলো। আমি ফোন রিসিভ করলাম আর বললাম, হ্যালো। হ্যালো নূর, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমার আবার কি হবে? কোথায় ছিলে তুমি? ফোন ধরছিলে না কেন? ফোন সাইলেন্ট ছিল তাই। কেন বলো তো? আরে স্যার তো তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন। আমাকে ফোন করেছিলেন। আমি বুঝতে পারলাম না এত রাতে উনি তোমায় কেন খুঁজে বেড়াচ্ছেন। আমি রিয়ার কথা শুনে কিছুটা ভয় পেয়ে যাই আর বলি, আসলে স্যারের একটা ইম্পর্টেন্ট ফাইল আমার কাছে ছিল। আমি ফোন ধরছিলাম না, আর স্যার ফাইলটার প্রয়োজন ছিল তাই হয়তো। ও হতে পারে। ওকে বাই। ওকে। আমি ফোন রেখে দেওয়ার সাথে সাথেই স্যার এসে আমার পাশে দাঁড়ালেন। ওনাকে এভাবে দাঁড়িয়েতে দেখি আমি ভূত দেখার মতো চমকে গেলাম, কারণ এই 6 মাসে
এই প্রথম উনি আমার রুমে এলেন। আমি প্রথমবার দেখলাম ওনার সিগারেট ধরানো। উনি সিগারেটও খান, এটা তো জানতাম না। আর জানবই বা কিভাবে, কখনো জানার প্রয়োজন বোধই করিনি, তাই জানি না। আমি বললাম, স্যার আপনি এখানে কিছু বলবেন? কেন, এমনি আসতে পারি না? সামনের দিকে তাকিয়ে উত্তর দিলেন উনি, না তা কেন হবে বলে আমি রেলিং ধরে দাঁড়ালাম। কিন্তু ওনার সিগারেটের গন্ধ আমার সহ্য হচ্ছে না, তাই ওখান থেকে চলে আসতে চাইলাম। তখনই উনি আমার হাত ধরে ফেললেন। আমি চমকে ওনার দিকে তাকালাম, আর উনি বললেন, আমার সাথে কিছু মুহূর্ত থাকলেও তোমার অসহ্য লাগছে নূর। আমি ওনার কথা শুনে থমকে যাই, মুখ দিয়ে একটা কথাও বের হলো না। উনি ওনার হাতে সিগারেট ফেলে দিয়ে আমার দিকে তাকালেন। আমি ওনার দিকে তাকিয়ে অবাক হয়ে যাই। উনি এক অন্যরকম দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। আমি ওনার থেকে হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম আর বললাম, আমার হাত ছাড়ুন স্যার। কেন, আমার স্পর্শ তোমার খারাপ লাগছে? আর অন্যদের সাথে তো ঠিকই গায়ে পড়ে কথা বলো, তখন খারাপ লাগে না? উনার কথায় আমার মাথা গরম হয়ে গেল, তাই আমিও বললাম, স্যার আপনি আমার হাত ছাড়ুন, আমার ঘুম পাচ্ছে, ছাড়ুন আমার হাত, অসহ্য লাগছে আমার। আর কিছু বলার সুযোগ পেলাম না, তাই আগেই উনি আমার দু হাত ধরে নিয়ে গিয়ে থাই গ্লাসের সাথে চেপে ধরে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলেন। আমি আজ ঝটকার পর ঝটকা খাচ্ছি। স্যার এরকম কিছু করবেন আমি বুঝতেও পারিনি। রাগের মাথায় উনি আমার ঠোঁটের উপর নানাভাবে নির্যাতন করতে লাগলেন। ব্যথায় আমি শেষ, ওনাকে সরিয়ে দেওয়ারও কোনো চান্স নেই। আমার দু হাতই উনি চেপে ধরে আছেন। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টায় বারবার বিফল হচ্ছি। কিছুক্ষণ পর উনি নিজে থেকে আমাকে ছেড়ে দিয়ে আমি মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে ওখান থেকে চলে গেলেন। আমি পাথর বনে ওখানে দাঁড়িয়ে রইলাম। এটা কি হলো? স্যার আমাকে কেন করলেন? ঠোঁটের ব্যথায় কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু অনেক কষ্টে নিজেকে সামলে রুমে এসে দেখি টেবিলের উপর খাবার রাখা। তার মানে উনি খাবার দিতে এসেছিলেন। কিন্তু এখন উনি যা করলেন তারপর খাবারের গলাতে নামবে না আমার, তাই কিছু না খেয়ে চুপচাপ শুয়ে পড়লাম। পরের দিন হেজাব দিয়ে মুখ ঢেকে অফিসে গেলাম। কাল উনি আমার ঠোঁটের যে অবস্থা করেছেন, আমি তো আর কাউকে মুখ দেখানোর অবস্থাতেই নেই। আমি অফিসে এসে আগে ওনার কেবিনের সবকিছু গুছিয়ে রেখে নিজের কেবিনে এসে কাজে মন দিলাম। উনি অফিসে আসলেও আমি আর ওনার কেবিনে গেলাম না। পিওনের দ্বারা ওনার কফি পাঠিয়ে দিয়ে আবার নিজের কাছে মন দিলাম। কিছুক্ষণ পর আমার টেবিলের টেলিফোন বেজে উঠলো। আমি নিশ্চিত স্যার ফোন করেছেন, নিশ্চয়ই ওনার কেবিনে যেতে বলবেন। আমি ওনার জন্য কফি না নিয়ে গিয়ে পিওনকে দিয়ে পাঠিয়েছিলাম, তাই এটি নিশ্চয় উনি রাগ করেছে। না জানি এখন আবার কি করে। অনিচ্ছে থাকা সত্ত্বেও আমাকে ফোনটা ধরতে হলো। আমি কিছু বলার আগেই উনি ঝাঁঝিয়ে বলে উঠলো, এক্ষুনি আমার কেবিনে তোমায় দেখতে চাই। উনি ফোন রাখার আগেই আমি ফোন রেখে দিলাম। কথাতেই বোঝা যাচ্ছে কতটা রেগে আছে। কি করব, যাবো কি যাবো না? ধুর, না গেলে অনেক ঝামেলা। তাই আর কিছু না ভেবে ওনার কেবিনের দিকে পা বাড়ালাম। ওনার কেবিনের দরজায় নক করতেই দেখি কেবিনে কেউ নেই। গেলেন কোথায়? আমাকে দেখি নিজেই ফোন হয়ে গেলেন। আমি ধীরে ধীরে ভিতরে গিয়ে দিকে পা বাড়ালাম। এদিক ওদিক ওনাকে দেখার চেষ্টা করলাম। তখনই দরজায় লাগানোর শব্দে চমকে পিছনে তাকালাম। এ কি স্যার, উনি দরজা লাগালেন কেন? এবার ভয়ে আমার আত্মা উড়ে কোন দিকে পালাবে সেই রাস্তায় ঘুরছে। উনি আমার দিকে এগোতে এগোতে দাঁত কিরমির করে বললেন, কফি নিজে না বানিয়ে এসে রহিমকে দিয়ে কেন পাঠিয়েছিলে? আমি ভয়ে পিছাতে লাগলাম আর বললাম, মানে হোয়াট ননসেন্স, ইয়ে করছো কেন? যেটা প্রশ্ন করলাম সেটার উত্তর দাও। মানে স্যার, আমার কাজ ছিল, তাই রহিম চাচাকে দিয়ে পাঠিয়েছিলাম। আমাকে কাজ দেখাতে এসো না। আমি খুব ভালো করে জানি তুমি কাজের জন্য নয়, অন্য কারণে আসোনি। সেই অন্য কারণটা কি? আমাকে ইগনোর করা? আমি ওনার কথা শুনে থম মেরে যাই। আমার আর বুঝতে বাকি রইল না যে এখানে আর বেশিক্ষণ থাকলে আমার মরণ নিশ্চিত। তাই আমি পিছানো বাদ দিয়ে স্যারের পাশ কাটিয়ে দরজার কাছে যেতে যেতে বললাম, দরজা কেন লাগিয়ে দিয়েছেন? আমি আমার কেবিনে যাব, আমার অনেক কাজ আছে।
বলি যেই দরজা খুলতে যাব অমনি উনি আমার হাত ধরে আমাকে দেয়ালের সাথে চেপে ধরলো। আমি আহ বলে কুকড়ে উঠলাম। আর উনি বললেন, আমি বললাম না আমাকে কাজ দেখাতে এসো না? হিজাব কেন পরে এসেছো আজ? এমনি আমার ইচ্ছে হয়েছে তাই বলেছি। আপনি ছাড়ুন আমাকে, আমার হাতে লাগছে। আর এভাবে দরজা বন্ধ করে দিয়েছেন, কেউ দেখলে কি ভাববে? আপনি ছাড়ুন। উনি আমার হাত ছেড়ে আমার মুখ থেকে টেনে হিজাব খুলে ফেললো। আমি অবাক হয়ে ওনার কাজ দেখছি। উনি এক হাত দিয়ে আমার ঠোঁটের কাটা অংশে হাত দিতে আমি চোখ বন্ধ করে আউচ করে উঠলাম। উনি সাথে সাথে আমার ঠোঁট থেকে হাত ছড়ে নিলেন। আমার গালে হাত দিয়ে বুড়ো আঙ্গুল দিয়ে আমার ঠোঁটের নিচে স্লাইড করতে লাগলেন আর বললেন, আই এম সরি নূর, কাল তোমাকে ওভাবে কষ্ট দেওয়াটা আমার ঠিক হয়নি। উনার এই নেশা ভরা কণ্ঠে আমার বুকে ধুকপুকানি হাজার গুণে বেড়ে গেল। মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। উনি ধীরে ধীরে আমার কাছে আসতে লাগলো। আমার অজাতেই আমার চোখ বন্ধ হয়ে এলো। উনি আমার এত কাছে যে ওনার উষ্ণ নিঃশ্বাস আমার মুখের উপর আছড়ে পড়ছে। আমার আর ওনার ঠোঁট ছুঁই ছুঁই। ঠিক তখনই ওনার ফোন বেজে উঠলো। আর আমি এই ফাঁকে ওনার থেকে সরে দিয়ে দরজা খুলে বেরিয়ে এলাম। একেবারে জন্যেও ওনার দিকে তাকালাম না। হয়তো উনি হতবাক হয়ে আমার দিকে তাকিয়েছিলেন। হিজাব দিয়ে মুখ ঢাকতে ঢাকতে দ্রুত গতিতে নিজের কেবিনের দিকে যাচ্ছিলাম। ঠিক তখনই প্রাজু পায়ের মধ্যে আটকে আমি অফিসের সবার সামনে হুমড়ি খেয়ে পড়লাম। হাতে পায়ে যতটুকু লেগেছিল তার থেকে বেশি লজ্জার মতো কাটা যাচ্ছিল। সবাই আমার দিকে তাকিয়ে আছে। রিমি আর অপু দৌড়ে এসে আমাকে ধরলো। আমি হাতে প্রচন্ড রকমের ব্যথা পেয়েছি। ব্যথায় লজ্জায় কেঁদে ফেলার ইচ্ছা হচ্ছিল। তখনই কানে এলো চাপা হাসির শব্দ। কেউ কেউ আমার পড়ে যাওয়া নিয়ে তামাশা করছে। তখনই নিলয় দৌড়ে আমার কাছে এলো। নূর, তুমি ঠিক আছো তো? আমি মাথা ঝাঁকিয়ে বললাম। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কিন্তু আমার চোখের পানি হয়তো ওদের কারো চোখে লাগে না। তাই মায়া নিজের কেবল থেকে বলে উঠলো, নূর, দেখে চলবে তো, আর একটু হলে তো ফ্লোরটাই ভেঙে যেত। বলি তার ছেলের সুরে হেসে উঠলো। মায়ের কথায় তাল মিলিয়ে দিশাও বলল, নূর, আমার তো মনে হয় এবার তোমার ডায়েটিং করা উচিত। না হলে তুমি যে হিসাবে ফুলছো, এবার তো মনে হয় অফিসের দরজা কাটার দরকার পড়বে তোমাকে ভিতরে ঢোকানোর জন্য। বলি ওরা উচ্চস্বরে হেসে উঠলো। কি বলছো এসব দিশা? কখন কিভাবে কার সাথে কথা বলতে হয় সেটুকু সেন্সও কি তোমাদের নেই? ওই নিলয়, কথা বলা শেখাতে এসো না তো। যাকে যা বলার দরকার আছে তাই বলেছি। ভুল কিছু কি বলেছি? মুখ বাঁকিয়ে বলল মায়া। এসব কথা আমার আর সহ্য হচ্ছে না। আমি চুপচাপ চলে যেতে চাইলেই পিছন থেকে কারো ডাক শুনতে পেলাম। মিসেস নূর। ডাক শুনেই আমি পিছনে ঘুরে তাকালাম। স্যার চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে কেন জানি না আমার হাও মাও করে কাঁদার ইচ্ছা হচ্ছিল। স্যার আমার কাছে এসে একবার আমাকে দেখে মায়া আর দিশা দিয়ে তাকিয়ে বললেন, সরি বলুন নূরকে। সরি, বাট কেন স্যার? আই সেড সে সরি। ওনার হুঙ্কারে পুরো অফিস থমকে গেল। সবাই ভয়ে কুঁকড়ে গেল। মায়া আর দিশা ভয় পেয়ে মাথা নিচু করে আমাকে বলল, আই এম সরি নূর। নাও গেট লস্ট ফর মাই অফিস। দাঁতে দাঁত চেপে বললেন স্যার। এবার দিশা অবাকের চরম সীমায় পৌঁছে বলল, অফিস থেকে বেরিয়ে যাব মানে? স্যার কি বলছেন এসব? যারা কাউকে সম্মান দিয়ে কথা বলতে জানে না, আমি তাদের কাউকে আমার অফিসে দেখতে চাই না। ভালো কথা চলে যাও, নয়তো সিকিউরিটিকে ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। স্যার কি বলছেন? স্যার সামান্য একটা ব্যাপারে অফিস থেকে বের করে দিবেন? স্যার সরি তো বললাম, প্লিজ স্যার এরকমটা করবেন না। দিশাকে থামিয়ে দিয়ে মায়া ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, স্যার সামান্য একটা মেয়ের জন্য আপনি আমাদের। শি ইজ মাই ওয়াইফ, ডোন্ট কল হার সামান্য মেয়ে। ওনার কথায় পুরো অফিস থমকে গিয়ে আমার দিকে তাকালো।
পুরো অফিস স্তব্ধ হয়ে আছে। হয়তো স্যারের কথা সবার কানে এখনো বাজছে। আর আমি তো অবাকে সপ্তম আসমানে গিয়ে ওনার দিকে তাকিয়ে আছি। ওনার মুখে ওয়াইফ কথাটা শুনে বুকের মাঝে একটা ঝড় বয়ে গেল। মতি ওনার জন্য একটা ভালো লাগা কাজ করতে লাগলো। হোয়াট? দ্বিতীয়বার আমার ওয়াইফের স্ট্যাটাস নিয়ে কথা বলার আগে 10 বার ভেবে নিন, কারণ এই একটা ভুল আপনার জীবনের শেষ ভুল হতে পারে। ভালোই ভালোই বলছি, বেরিয়ে যান অফিস থেকে। স্যারের হুমকির সম্মুখীন হয়ে মায়া আর দিশা অফিস থেকে বেরিয়ে যেতে বাধ্য হলো। স্যার এবার সবার দিকে তাকিয়ে বলল, আপনারা কি সার্কাস দেখছেন এখানে? চুপচাপ নিজেদের কাজে মন দিন। বলেই রিয়ার হাত থেকে আমার হাত ছাড়িয়ে নিয়ে ওনার কেবিনের দিকে নিয়ে যেতে লাগলো আমায়। আর আমি অবাক হয়ে শুধু ওনাকেই দেখছি। উনি আমার হাত ধরে নিজের কেবিনে নিয়ে গিয়ে চেয়ারের উপর বসালো। তারপর ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স এনে আমার সামনে হাঁটু গেড়ে বসলো। আর আমার এক হাতে টেনে নিয়ে হাতের গোড়ালে বাম লাগিয়ে দিতে লাগলো। আমি ব্যথায় কুঁকড়ে উঠলাম। উনি তখন থেকে চুপ আছেন দেখে আমি প্রথম কথা বললাম, ওরা তো সামান্য আমাকে কটা কথাই বলেছে, তাই বলে ওদের অফিস থেকে বের করে দিলেন আপনি? এরকম তো অনেকেই আমায় এসব কথা বলে, আমি এসব শুনতে শুনতে অভ্যস্ত। উনি হাতে মেসেজ করতে করতেই বললেন, ওরা তোমার সাথে যা করেছে এটা তোমার কাছে সামান্য হলেও আমার কাছে নয়। তোমার কোনো কষ্টই আমার কাছে সামান্য নয়। ওরা এই অফিসে থাকলে বারবার আমার সামনে ঘুরঘুর করতো, আর তোমার কান্নাজড়িত মুখটা মনে পড়তো, যেটা আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়। তাই ওদের বের করতে হয়েছে আমার। আর কেউ তোমাকে কথা শোনালে তার পাল্টা জবাব দিতে শেখো, নিজের হয়ে লড়তে শেখো। তুমি ঠিক এটা ভাবো, আর 5টা মেয়ের মতো তুমি নও, কারণ যেমনটা তুমি তেমনটা অন্য কেউ নয়। তুমি সবার থেকে আলাদা নূর, তুমি অসাধারণ। বলে আমার মুখের দিকে তাকালো। উনি বসা থেকে উঠে আমার কপালে একটা চুমু এঁকে দিয়ে বলল, যা হয়েছে ভুলে যাও, এসব কথা মনে রেখে কষ্ট পাওয়া ঠিক না। ওনার কথায় আমার চোখ ছলছল করে উঠলো। আজ মনে হচ্ছে আমার জীবনের লড়াইয়ে আজ আমি একা নই, আমার সাথে আমার স্বামী রয়েছে। আজ সত্যি নিজেকে অসাধারণ কেউ বলে মনে হচ্ছে। এখন আর আমি অন্যের কথা শুনে কষ্ট পাবো না, কারণ আমি জেনে গেছি আমার মাঝেও অসাধারণতা আছে। আমরাও বাকি 5টা মেয়ের মতো বাঁচার অধিকার আছে, কাউকে ভালোবাসার অধিকার আছে। এসব ভাবতে ভাবতে আমি নিজের কেবিনে এলাম। এসে দেখি রিয়া আপু আর নিলয় আমার কেবিনে বসে আছে। আমাকে দেখি রিয়া আপু বলে উঠলো, নূর, যা শুনলাম তা কি সত্যি? স্যার আর তুমি? ও মাই গড, আমার তো বিশ্বাসই হচ্ছে না। কবে, কখন, কিভাবে হলো এসব? রিয়া আপুকে চুপ করে নিলয় বলে উঠলো, এখনো আমি বুঝতে পেরেছি আসলে আমার সাথে এসকে স্যারের শত্রুতাটা কি। তাই তো বলি, স্যারের আমার উপর এত জেলাসি কিসের? আজকে ক্লিয়ার হলাম, জেলাসিটা আসলে তোমাকে নিয়ে। স্যার আমাকে নিজের সতীন মনে করে, তাই আমার উপরে এত অত্যাচার। আহারে বেচারা, আমি একে তো তোমাকে ফ্লার্ট করা হলো না, অন্যদিকে স্যারের টর্চারও সইতে হলো। এ কি বলে ভাগ্য। এবার নিলয়কে চুপ করে আপু বসা থেকে উঠে আমার কাছে এলো। ওর মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আমি খুব ভালো করে জানি ওর ভয়ের কারণ হলো স্যারের একমাত্র ক্রাশ। ও আমার কাছে এসে বলতে লাগলো, নূর, তুমি কিছু মনে করোনি তো? তুমি আমার উপর রেগে নেই তো? আসলে বিশ্বাস করো নূর, আমি সত্যি বলছি, আমি তো সব গালি স্যারের বউকে দিয়েছিলাম। আমি তো আর জানতাম না যে স্যারের বউ আর কেউ না, আমার সামনে বসে থাকা তুমি নিজেই ছিলে। বিশ্বাস করো, আমি তোমাকে ওইভাবে কথাগুলো শোনাতে চাইনি, সত্যি বলছি। ওদের কথা শুনে আমি হাসবো না কাঁদবো সেটাই বুঝতে পারছি না। পরিস্থিতি পাল্টানোর জন্য আমি আমার চেয়ারে বসতে বললাম, ওহো, তোমরা এসব কি লাগিয়ে রেখেছো বলো তো? বাদ দাও না এসব কিছু। ওকে ওকে, বাদ দিলাম। এখন এটা বলো, তুমি আমাদের সত্যি নিজের বন্ধু ভাবো তো? নিলয়ের কথায় আমি ভ্রু কুঁচকে ওর দিকে তাকালাম। আমি বললাম, কেন বলো তো?
কারণ আমরা কতদিন ধরে শুনছি তুমি বিবাহিতা, আর এটাও জানি যে স্যারও বিবাহিত, কিন্তু তোমরা দুজনই যে স্বামী স্ত্রী, এই কথা তুমি আমাদেরকে লুকিয়েছো কেন? হ্যাঁ, সেটাই তো। এতদিনে তুমি আমাদের এই বিষয়ে কিছু বলনি কেন? নিলয় এর কথায় রিয়াও সায় দিল। এদের কথায় এবার আমি ভয় পেয়ে গেলাম। কি বলবো ওদের ওদের তো আর আমি এসব কিছু বলতে পারবো না। তাই পরিস্থিতি সামলানোর জন্য বললাম, আসলে তোমরা তো জানো স্যার কখনই পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ এক চোখে দেখেননি, তাই আমাদের বিয়ের কথাটাও প্রফেশনালি কেউ জানে না। এই কথাটা বলে কেমন হজম হলো বুঝলাম না, তবে যেমনই হোক আপাতত ব্যাপারটা সামাল দিতে পারলেই বাঁচি। ও এই কথা, আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, আমার কাজ আছে। বলেই নিলয় চলে গেল। নিলয়ের যাওয়ার সাথে সাথেই আপু আমার কাছে এসে বলল, এই নূর, তোমার ঠোঁটে এটা কি? আপুর কথা শুনে আমি তো থ হয়ে যাই। এত কিছুর মাঝে তো মুখ ঢাকতেই ভুলে গেছি আমি। এখন এদের কি বলি আমি? তাই বললাম, আসলে দরজা লেগে কেটে গেছে। কিন্তু আমার তো তেমন কিছু মনে হচ্ছে না, আমার তো অন্যরকম কিছু মনে হচ্ছে। বলেই রিয়া আপু আমার দিকে তাকিয়ে চোখ টিপ দিল। আর তাই আমি বললাম, অন্যরকম মানে? কি বলছো এসব? তুমি হিজাব দিয়ে এই কাটা দাগটা লুকাতে চাইছো, তার মানে এটা দরজা লেগে কাটেনি, এটা লাভ বাইট, তাই তো? স্যারের দেয়া লাভ বাইট। রিয়াপুর কথা শুনে আমার হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। লজ্জায় আমি শেষ। ধুর, কি সব বলছো তোমরা? এমন কিছুই না। আচ্ছা, তাহলে কেমন কিছু শুনি? বলি আপু আমার বাহুতে নিজের বাহুতে ধাক্কা দিল। আর আমি তো পুরাই শেষ। এই তোমরা এখন এখান